আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আর আম, আমি সরি যে আমি ক্যামেরা অন করলে আমার ইন্টারনেট কানেকশন চলে যাচ্ছে ফর সাম রিজন, আই ডোন্ট নো। সো এইভাবে কথা বলা মনে হয় ভালো হবে, বেশিক্ষণ বলাও সম্ভব না। হয়তো বা 10-15 মিনিট দেখা যাক, আর একটু যদি টানা যায় বা টানার মতো কিছু থাকে। তো আমি শুরু করি, সেটা হলো যে আয়োজকদের ধন্যবাদ, খুবই স্বল্প নোটিশে আমরা একসাথে হইতে পারছি। সবাই কথা বলুক, সবাই তার মন খুলে সেই জুলাই 24-এ যেভাবে আমরা সবাই মানে সবাই রাস্তায় নেমে আসছিল, যে এই যে স্পন্টেনিয়াস অ্যাক্ট, হ্যাঁ, তো সেইভাবে আমরা আজকে কথা বলার চেষ্টা করি, সবাই বলি। এমন না যে আর হলো আমাদের এই তথাকথিত তাত্ত্বিকদের একটা সমস্যা হইলো যে বাস্তবতাকে, বাস্তব থেকে তত্ত্বে যাওয়া বেটার। হ্যাঁ, সো তত্ত্ব থেকে বাস্তব গেলে এটার ফলাফল খুব একটা সুবিধা হয় না, সবকিছু মিলে না, অনেক কিছুই গ্যাপ থেকে যায়, অনেক জোর জবরদস্তি থাকে। এটা উল্টা রিভার্স ওয়ে। তো আমরা এই রিভার্স ওয়েটাকে, মানে মাথাটা নিচে আছে, পাটা উপর দিকে, এটাকে আমরা সিধা করে আলাপ করি। বাস্তব থেকে আমরা দরকার পড়লে ইতিহাসে যাব, তত্ত্বে যাব, ইত্যাদি ইত্যাদি, হোয়াট এভার রিকোয়ার্স। সো প্রথমে আমি যেটা বলতে চাই যে আসলে এই একটা মানে আমার লাইফে আমি তো 90-এর গণঅভ্যুত্থান আর 2013 সালের শাপলা, এই দুটাতে মানে মাঠে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল। কিন্তু আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক জুলাই 2024। এটা আসলে ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। আমি দূর থেকে যতটুক বোঝা যায়, জানা যায়, বা যা কিছু করা যায়, তো এর বাইরে আমি যেটা দেখতেছি বা যেটা দেখতে পারছি, এই যে অ্যাস্ট্রোনমিক্যাল লেভেলের ভায়োলেন্স, এত রক্তপাত, এত ডেড বডিজ, এই যে আজকের যেই বিষয়টা, নেক্রোপলিটিক্স, তো এত ডেড বডিজ কেন? আর এই যে ফুল রেজিম, এটা যেটা ছিল ফুল টেনিউরটা, মানে সেই আম, জরুরি অবস্থা সেই 2006-7-এর দিকে, সেখান থেকে শুরু করে এই 2024 পর্যন্ত, যেই অনবরত লাশ আমরা দেখতেছি নানা ফর্মের। আমরা আলেমদের লাশ দেখছি, আমরা আহ, মানে বিডিআর এর লাশ দেখছি, আমরা এর আগে মানে সরকারে থাকা অবস্থায় বিরোধী দল দ্বারা আক্রান্ত হয়ে, হুম, সেই লগি বৈঠার সময় সরকারি দলের লাশ দেখছি। তারপরে আমরা আহ, গুম হয়ে যাওয়া লাশ দেখছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই মানে হেন নাম করা মানে বড় নদী নাই যেখানে কোনো গুম হয়ে যাওয়া লাশ ভেসে বেড়ায় নাই এই কয়েক বছরে। তারপরে আমরা মানে বেনামি লাশ দেখছি, সনামে লাশ দেখছি। এই যে লাশ লাশ লাশ, চতুর্দিকে লাশ। তো এখান থেকেই আমাদের বুঝতে হবে, প্রথমে এটা হলো একদম কংক্রিট বিষয়। এরপরে কি এটা ইসলাম না সেকুলারিজম না কি হাবি জাবি, এগুলো তো পরের কথা ভাই। হিউম্যান লাশ, ডেড বডিজ, এটা হলো প্রথম কথা, এটা হলো কংক্রিট। এখানে সবারই লাশ আছে, সংখ্যায় বেশি সংখ্যায় কম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই লাশতন্ত্রের শেষ নাটক যেটা মঞ্চস্থ হয়েছিল, এটা হলো জুলাইয়ে। এবং নট অনলি দ্যাট, এখনো সেটা কন্টিনিউড আছে। গাজী যারা আহত হয়েছেন তারাও এখনো, আমি প্রত্যেক সপ্তাহে বা মাসে এরকম দুই একজনের মানে খবর আমরা দেখতে পাই, যারা কিনা সেই সময় মানে আহত হয়েছিলেন। সো এটা অভাবনীয় বিষয়, এটা ওভারওয়েলমিং অ্যামাউন্ট অফ লাশ। আমরা এটা মানে এটা আমার জন্য এটা অভাবনীয় মানে অভিজ্ঞতা, অবশ্যই এটা খারাপ অভিজ্ঞতা। তো এই লাশের তো একটা দায় আছে। হ্যাঁ, এটা খালি হাসিনার ঘাড়ের উপর ফেললে তো হবে না। আমরা কি, হাসিনা তো লাশ ফেলে দিছে তাই না, বা আওয়ামী রেজিম, বাকশালী রেজিম, তারা এটা লাশটা ফেলে দিছে, মাফিয়া রেজিম। এখন এই লাশটা বহন করে তাকে সমাধিস্থ করা, কবরে নিয়ে যাওয়া, তাকে ঠিকমতো সম্মান জানানো, এই কাজটা, এটা লাশের তো অনেক ধরনের রোল থাকে, সেই রোল কি আমরা পালন করতে পারতেছি ঠিক মতো? তো সেটাকে আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এই লাশের আম, উজানে যেতে হবে। প্রথমে আমাদের বুঝতে হবে যে এইভাবে এত মানুষ যে নেমে আসলো,
এইটা একটা অভাবনীয় বিষয় ছিল অবশ্যই, তাই না? তো আমরা যদি এখন যদি আমরা একটু থিওরির দিকে তাকাই, তা আমরা এটা দেখতে পারি যে এখানে একটা ডিসেন্ট্রালাইজেশন ছিল এই আন্দোলনে, এবং এটা এত স্বতঃস্ফূর্ত, এবং তখনকার নেতৃত্ব ধরনটাই এরকম। এখানে এটা কি, কে গুপ্ত কে সুপ্ত কে প্রকাশ্যে আসছে এটা বড় কথা না, ধরনটা স্ট্রাকচারটাই এরকম। এবং সেখানে যে নেতৃত্ব যারা ছিলেন এবং নেতৃত্বের যে পরিসর ছিল, সেটা যতই সীমিত হোক, যতই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র হোক বা স্টুডেন্ট কেন্দ্রিক হোক, কিন্তু এই রেজোনেট করতে পারছে এটা, তাই না? এটা স্বতঃস্ফূর্তভাবে এই প্রভাবটা ছড়াই দিতে পারছে, এটা বিকীর্ণ হইছে চারিদিকে এবং সবাই আন্দোলিত হইছে, এবং সবাই যে যার মতো চলে আসছে। সেটা তারা কারো নেতৃত্ব কি ইন্টারনেটে বসে ঘোষণা দিচ্ছে কি দিচ্ছে না, কতটুক কি হচ্ছে, কে শুনতেছে কে শুনতে পারতেছে না, এই জন্য তারা বসে থাকে নাই। এই অভাবনীয় নবজাগরণ, এটার একটা বিষয় আছে, এই যে গণমানুষের যে ডিজায়ার। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে জিল ডেলুজ বলছিলেন তার ক্যাপিটালিজম ও সিজোফ্রেনিয়াতে ডিটেরিটোরিয়ালাইজেশনের কথা বলছিলেন। এই যে টেরিটরির বাইরে এটাকে ছড়ায় দেওয়া, এটাকে নিছকই আমরা অনেকভাবে এটাকে বুঝতে পারি। এটা নিছক একটা কোটার আন্দোলন হয়ে থাকে নাই, এটা নিছক ঢাকা বিশ্ববিদ্যালয় বা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের আয়তনের মধ্যে সীমিত থাকে না, এটা ছড়ায় পড়ছে, এটা ছড়ায় পড়ছে, এটা সময়ের সাথে কানেক্ট হয়েছে। এক লাশ অন্য জমানার যেই লাশ কঙ্কাল হয়ে গেছে, সেই লাশের সাথে সম্পর্ক, কানেকশন, কানেক্টিভিটি স্থাপন করছে। মানুষের যেই মানে একেবারে নিষ্পেষিত বাসনা, হ্যাঁ, অমর্যাদার ভিতরে এই যে বছরের পর বছর ধরে থাকা, সেটা বিস্ফোরণ ঘটছে এই লাশের সাথে। জীবিত মানুষরাও সংযোগ স্থাপন করছে, এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে যারা নেমে আসছে তাদের বয়ান, আমাদের বয়ান বা থিওরিটাইজ যারা করে তাদের এই সমস্ত আজে বাজে মানে অকার্যকর বয়ান, তাই না? কিন্তু একদম মিছিলে থেকে যারা যে সমস্ত কথাবার্তা বলতেছে সেগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এই হিউম্যান ডিজায়ার, যেটা অপ্রেসড ছিল এবং যেটা ডিসেন্ট্রালাইজড ওয়েতে খুবই ক্রিয়েটিভ ওয়েতে বের হয়ে আসছে, তাদের যে স্লোগান, এই সমস্ত স্লোগান, দেওয়াল লিখন, হ্যাঁ, আমরা যেটাকে বলি চিকা বা এখন যেটাকে বলে গ্রাফিতি, সেই সবে যদি আমরা যতটুকু ট্যাপ করতে পারি, যতটুকু বুঝতে পারি, তাদের ভাষা, তাদের গান, তাদের খিস্তি খেউরি, হ্যাঁ, এই সব কিছুই অভাবনীয় ছিল। তো এরপরে হাসিনার পতনের পরে, মাফিয়া রেজিমের পতনের পরেই আমরা যে সমস্ত বিতর্ক দেখি, কে মানে মাস্টার মাইন্ড কে মাস্টার মাইন্ড না, এটা কি বিপ্লব নাকি এটা গণ আন্দোলন, এগুলা আসলে এই আত্মত্যাগ বা এটার যে অর্জন, সেসবের তুলনায় খুবই নিম্ন শ্রেণীর এবং মানে খুবই দুর্ভাগ্যজনক বিতর্ক আমি বলবো। এগুলা খুব একটা দরকার ছিল না, এবং এগুলা উঠছে উঠছে ঠিক আছে, বাট এগুলা অনেক বেশি কিছু টক শো এর কারণে এগুলা অনেক বেশি ছড়ায় পড়ছে মানুষের মানে এটার কারণটা কি? এখন পর্যন্ত আমরা যে সমস্ত জিনিস বিতর্কগুলি দেখি, এটার কারণ হলো এখন পর্যন্ত মানে বিপ্লবে যারা অংশগ্রহণ করছে, হ্যাঁ, তাদের একটা মূল অংশ তারা মেইন স্ট্রিমে রেকগনাইজড হইতে পারে নাই। হ্যাঁ, এই যে রেকগনিশনটা, তাহলে আমাদেরকে এই রেকগনিশনটার মানে না দেওয়াটা, এই রেকগনিশন থেকে তাদেরকে বঞ্চিত করাটা শুরু হয়েছিল কোত্থেকে? মানুষের মানে এই যে আমরা কান টানলে মাথা আসে, তাই না? এই কারণে লাশতন্ত্রের এই ন্যায্যতা শুরু হয়েছিল। এটা আমাদেরকে দেখতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এটার জন্য আমি মানে এই সমস্ত দিক কাভার করে একটা প্রবন্ধ লেখার চেষ্টা করছিলাম। রাজাকারনামা বলে সেই প্রবন্ধটা বের হইছে 36 জুলাই একটা মানে কালেকশনের মধ্যে। আপনারা আগ্রহীরা পড়ে দেখতে পারেন, বাট ইন এ নাটশেল আমি যদি সেটা বলি, সেটা হলো যে আসলে আমি যেটা মনে করি সেটা হলো এই সম্পর্কটা, অর্থাৎ এই আন্দোলনে অংশগ্রহণকারীদের, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারীদের এবং একটা বড় অংশ, এবং এই বড় অংশের বাইরেও যারা আছে, তারা এই স্বতঃস্ফূর্ত বিপ্লবে অংশগ্রহণ করার মতোই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের ইতিহাসের কিছু সুইডো ন্যারেটিভকে সম্পূর্ণরূপে বর্জন করছে, ছুঁড়ে ফেলে দিছে। এটাও একটা বড় বিপ্লব। আজকে যদি হাসিনা শাহীর পতন নাও ঘটতো, ধরা যাক এরকম হতো যে হাসিনা শাহী মাফিয়া রেজিম এই বিপ্লবকে দমন করে ফেলছে, কিন্তু এই যে আমাদের পাবলিকের যেই স্বর, পাবলিকের যে গলার ভয়েস, এর মধ্যে দিয়ে ওই নিষ্পেষিত আহ, যেই কথা সেগুলি চলে আসছে। এখন এটাকে
পিছনে যাওয়ার আর কোনো উপায় নাই। আমি একজনকে ঘৃণা করি, তাকে আমি নানাভাবে সামাজিকতা এটা সেটা ভদ্রতা এই কারণে অনেক কিছু বলতেছি না, বলতে পারতেছি না, চুপচাপে রইছি, নিজেকে বিনয়ের মধ্যে দিয়ে আমি তাকে মানে অ্যাভয়েড করছি। বাট এমন একটা সময় গেছে আমি তারে বলে ফেলছি, মুখ থেকে বেরোয় গেছে। তো যেটা মুখ থেকে বেরোয় গেছে যে ভাষা, ওটাই একটা নতুন ভাষা। তো এই ভাষার মধ্যে আমরা দেখছি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তো এখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার যখনই বলা হইলো, এখন এটা কেন বললো, কে বললো, এটা তো অবশ্যই আছে। সাথে সাথে আমরা দেখলাম কিছু, মানে কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যেই আবার এর সাথে একটা আহ মানে নতুন একটা জিনিস লাইন যোগ হলো, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার যখন বলছিল ছাত্ররা, তখন কিন্তু ছাত্রছাত্রীরা তখন কিন্তু এই কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, এটাও যে বলতে হবে, এটা যে যোগ করতে হবে, এই বিনয়টা যে রাখতে হবে। তো সেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই দুর্বিনীত সত্য বলার সময় এইটা কেউ আমলে নেয় নাই। এটা আবার পরে সিল করা হয়েছে, ঢুকানো হয়েছে, ওকে ফাইন, ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে আমরা এটা এটা কেন হলো, এটা কি জন্যে এই রাজাকার শব্দটা আসলো, তাই না? অন্য কিছু তো আসে নাই, তাই না? তো সেটাকে আমরা যদি দেখি তাহলে আমাদেরকে একাত্তরে যেতে হবে। তো একাত্তরে আমরা যেটা দেখি যে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, যেটার স্বরূপ, হ্যাঁ, যেটার আর্কিটেকচার, যেটার এসেন্স ছিল আসলে একটা গৃহযুদ্ধ। হ্যাঁ, এটাকে আহ, ইতিহাসের যারা প্রগতিবাদী, ইতিহাসের বয়ানে যারা বিশ্বাসী, তারা এটাকে উপনিবেশিক যুদ্ধ বলে। যাই হোক, সেটা তাদের বিষয়। তো এই সমস্ত বলার ভিতর দিয়ে, এবং স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধ তো একদম ন্যায্য ছিল, তাই না? কিন্তু মানে আমরা তো ঘরের মধ্যে যখন বিবাদ দেখি, ভাইয়ে ভাইয়ে যখন বিবাদ লাগে, তখনও এক ভাই ন্যায্য থাকে, আরেক ভাই অন্যায্য থাকে। কিন্তু ইভেন আফটার দ্যাট মানে পিতৃ পরিচয় দুজনেরই সমান থাকে, তাই না? কিন্তু এর মধ্যে এক ভাই যদি বলা শুরু করে যে না, আমার পিতৃ পরিচয় আমি চেঞ্জ করে ফেলাইলাম, উইচ ইজ, এটা এটা হলো প্যাথোজেন, তাই না? এটা হলো প্যাথোলজিক্যাল, এখানে একটা সমস্যা আছে, বিশাল সমস্যা। এই ঘৃণা একটা নেক্রোপলিটিক্যাল ঘৃণায় রূপ নিতে পারে। সেটা কিরকম? আমরা যদি নেক্রোপলিটিক্স দেখি, আশিল এমবেম্বের যেই নেক্রোপলিটিক্স বইটা যদি আমরা একটু খুলে দেখি, ওখানে নেক্রোপলিটিক্সের মেইন কারণটা কি বলছেন উনি? উনি বলছেন রেসিজম। তো এই এই এমবেম্বে রেসিজম বলতে নিছক আম, কালো ভার্সাস সাদা, বা ওরিয়েন্ট ভার্সাস অক্সিডেন্ট, বা ওয়েস্ট ভার্সাস ইস্ট, এইরকম রেসিজমের কথা বলেন নাই। উনি আরো বলছেন, ডিপ একটা রেসিজমের বিষয়ে বলছেন, যে নেক্রোপলিটিক্যাল কিলিং সাবজেক্ট যারা, তারা, এটা শুধু আদারাইজেশন না, তারা আহ, জীবন মৃত্যুর ডিসিশন নিয়ে ফেলে যে কারা থাকবে কারা থাকবে না। তো স্বাধীনতা যুদ্ধে জেতার পরে কনস্টিটিউশনাল স্বাধীনতার ঘোষণা থেকে আমরা যদি ধরি, এই ঘোষণা থেকে শুরু করে এই 2013 তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচার পর্যন্ত, এমন একটা প্যাথোলজিক্যাল একটা প্রসেস, পলিটিক্যাল প্রসেস চলছে, যেখানে আহ, মানে একটা বৃহৎ অংশ যারা ইসলাম মুসলিম এসবের সাথে, অর্থাৎ যারা আইডেন্টিটি পলিটিক্সের সাথে যুক্ত, এই আইডেন্টিটি শব্দটাকে অপব্যাখ্যা করছে, আইডেন্টিটি শব্দটাকে রেশিয়ালাইজড করা হয়েছে, করা হয়ে এটাকে একটা রেশিয়াল ঘৃণা, মানে আইডেন্টিটি পলিটিক্সের পক্ষে যারা, তারা মাত্রই স্বাধীনতার শত্রু, তারা মাত্রই প্রগতির শত্রু, তারা মধ্যযুগীয়, তারা সারিয়া ইয়ে করে, হ্যান করে, ত্যান করে, তাদেরকে আমাদের অবশ্যই একটা ডিসিপ্লিনারি প্রসেসের মধ্যে নিয়ে আসতে হবে। তাদের সাংবিধানিক যেই অধিকার, যেই আইনগত অধিকার বলবো না, মানে রাজনৈতিকতা, সেটাকে মিনিমাইজ করতে হবে, নর্মালাইজ করতে হবে। এটা করার ভিতরেও যদি তারা মানে ডিসিপ্লিন না হয়, তো তবে তাদেরকে ইরেডিকেট করা যাবে। এখান থেকেই নেক্রোপলিটিক্সের শুরু। সো এর অনেকগুলা মাত্রা আছে, এর সাংস্কৃতিক মাত্রা আছে, এটা কিন্তু খুবই সিরিয়াস। তার চাইতেও সিরিয়াস হচ্ছে এটার কনস্টিটিউশনাল মাত্রা, যে কনস্টিটিউশনে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে, যে স্বাধীনতার ঘোষণা আমরা 70-এর নির্বাচনে যে সমস্ত প্রিমাইসের উপরে আওয়ামী লীগকে ভোট দিয়ে একটা স্বায়ত্ত শাসন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন, সেখান থেকে অবশ্যই স্বাধীনতা পর্যন্ত হইতে পারে, নাথিং রং উইথ দ্যাট। কিন্তু
এই যে প্রিমাইসটাকে অস্বীকার করা হয়েছে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে, এবং করা হয়েছে সেটা প্রতিবেশী রাষ্ট্রের একদম ডিরেক্ট তত্ত্বাবধানে, ইন্দিরা গান্ধী এবং তার সবচেয়ে ক্লোজ লিগ্যাল অ্যালাই ব্যারিস্টার সুব্রত রয় চৌধুরীর মাধ্যমে তারা এটা করছে। ওই একই কম্বিনেশনকে আমরা দেখি 2013-তে, ওই একই কম্বিনেশনকে আমরা দেখি বিডিআর হত্যাকাণ্ডের সময়, এবং ওই একই কম্বিনেশনকে আমরা দেখি 2024-এর জুলাইয়ের এই নারকীয় গণহত্যার ভিতরে। তো তাহলে নেক্রোপলিটিক্যাল এজেন্সি কাদের, কারা এখানে সাবজেক্ট, কারা এখানে অবজেক্ট, কারা এখানে কি রেসিজমের ফর্ম? এই যে এমবেম্বে যে ন্যানো রেসিজমের কথা বলছে, সেই ন্যানো রেসিজমের স্বরূপ কি, এটা কিন্তু পরিষ্কার আমাদের কাছে, এটা নিয়ে আর কোনো বিতর্কের কিছু নাই, এটা ওই লাশের মতোই পরিষ্কার। এগুলো নিয়ে যারা বিতর্ক করে তারা এখন অবশ্যই, তারা জুলাই এই চেতনার বিরুদ্ধে, তারা 71-এর চেতনার বিরুদ্ধে, তারা 47-এর চেতনার বিরুদ্ধে, তারা বাংলাদেশের মানুষেরই বিরুদ্ধে সোজা হিসাব। তো এই ভূমির মানুষ যারা, তাদের ইতিহাস, তাদের কথা, এইটা আমরা জুলাই থেকে আমরা একটা নতুন দক্ষিণা হাওয়া, আমি বলি এখন এটা দক্ষিণপন্থীদের সাথে মিল আছে অবশ্যই, কারণ এই ইতিহাসের শুরু 71 থেকেই তো এই দক্ষিণপন্থী ডানপন্থী সোজা হিসাব ধর্মবাদী রাজনীতি যারা করে তাদেরকে তো অবশ্যই নিষ্পেষণ করা হয়েছে। এই নিষ্পেষণ শুরু হয়েছিল, কিন্তু এই নিষ্পেষণের দরকার ছিল না। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদেরকে তো পরবর্তী সময়ের দিকে তাকাতে হবে, তাই না? আমরা তো আর পিছনের দিকে ফিরে থাকবো না। যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও কয়েকদিন আগে বলছেন যে আমরা খালি সব পিছন দিকে ফেরত যাই। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, পিছন দিকে কিছুটা ফেরত যাইতে হবে, টেম্পোরালিটির একটা বিষয় আছে যেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ মিলেমিশে একাকার হয়ে থাকে। ওইটুকুর প্রয়োজনে আমরা অবশ্যই পিছনে আহ সময় মতো ফেরত যাব, আবার আসবো, কিন্তু আমাদের তাই বলে ভূতের মতো পা পিছনে না, এটা তো অন্য জিনিস, তাই না? আমি যেটা বলতেছিলাম ন্যানো রেসিজম, তো ওই ন্যানো রেসিজমের কনস্টিটিউশনাল অ্যাসপেক্ট আছে, ওই ন্যানো রেসিজমের সাংস্কৃতিক অ্যাসপেক্ট আছে, পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে। আমরা কিভাবে বিরোধ মীমাংসা করি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সমূহের ফয়সালা করি, সেটার যে কি মেকানিজম আমরা এতকাল পালন করছি, সেই হিসাব নিকাশ আছে। তো সামনের দিকে যদি আমরা আগাইতে চাই, তাহলে আমাদেরকে এটা মেনে নিতে হবে যে ধর্মতাত্ত্বিক থিওলজিক্যাল পলিটিক্স খুবই স্বাভাবিক বিষয়, এটা সমাজেরই বিষয়। আমরা আধুনিক রাষ্ট্রকে নকল করতে গিয়ে সমাজকে এলিয়েনেটেড করে শুধু সিভিল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটি বিল্ড আপ করলেই হবে না, শুধু স্টেট স্টেট করলেই হবে না। আমাদেরকে লিবারালিজমের যে অভিশাপ, সেই অভিশাপেরই যে একটা রূপ, যে 24-এর গণ অভ্যুত্থান, হ্যাঁ, একটা রূপ মানে কি, সেই লিবারালিজমের মধ্যে দিয়ে এই হাসিনা রেজিমের মতো রেজিম তৈরি হয়। তারা লিবারালিজমের সমস্ত উসিলা, সমস্ত এক্সকিউজ দান করেই তাদের ন্যায্যতা টিকায় রাখে, এবং তার ফলে মানুষজনের এই পরিস্থিতিও হইতে পারে। কাজে এটাও লিবারালিজম নিউ লিবারালিজমের বাইরে না। হুম। তো এখন এই লিবারাল যে সমস্ত আহ প্রতিজ্ঞা, এক্সিওম, তার মধ্যে মূল একটা এক্সিওম হইল ধর্মভিত্তিক রাজনীতি, হলো সামন্তবাদী, এরা ফিউডাল, এরা পেটি বুর্জোয়া, এবং এটাকে আমরা সেকুলারিজমের মাধ্যমে উত্তীরণ ঘটায় নাগরিক হয়ে ইয়ে করব। কিন্তু এটা করতে, এটা কোনো কোনো জায়গায় যে এটা খাটে না তা না, লেটস বি ভেরি অনেস্ট। এটা ইউরোপে খাটছে, এটা ইন্ডিয়াতেও হয়তো বা কিছুটা, বেশ কিছুটা পরিমাণে খাটছে, যদি এখন আমরা দেখি যে না। কিন্তু বাংলাদেশ ইসলাম এবং মুসলিম জনগোষ্ঠী যেখানে বেশি, সেখানে এটা খাটবে না। এটা কারো দোষ না, এটা সেকুলারিজমের দোষ না, এটা ইসলাম বা মুসলিমদের দোষ তো আরোই না। এটা স্ট্রাকচারাল বিষয়, তাই না? আমি জোর করলে তো হবে না, তো কাজেই সেখানে আমাকে আরো ক্রিয়েটিভ হইতে হবে। এই যে ডলুজের যেই মানে টেরিটোরিয়ালাইজেশনের কথা বলা হয়েছিল, যেখানে এই যে স্পন্টেনিটি, কান্টের একটা খুব বড় তাত্ত্বিক জায়গা হলো স্পন্টেনিটি আলাপ করছে, তাই না? স্পন্টেনিয়াসনেস মানুষের মধ্যে। তো ডেলিউস কি করছে? ডেলিউস এই হিউম্যান ডিজায়ারের এই ক্রিয়েটিভিটির কথা বলছে। এই ক্রিয়েটিভিটি আমরা যদি জুলাইয়ের এই লাশের মর্যাদা দিতে চাই, তাহলে আমাদেরকে এই পুরানো সেকুলার মার্ক্সিয়ান দ্বন্দ্ব নিরসনের অকেজো, অকার্যকর পদ্ধতি আর অনুসরণ করা যাবে না। সেখানে আমাদেরকে নতুনভাবে দক্ষিণপন্থা, ডানপন্থা এবং ধর্মভিত্তিক রাজনীতিকে জায়গা করে দিতে হবে রেকগনিশনের মাধ্যমে। হ্যাঁ,
নিজেকে রিকনফিগার করার মাধ্যমে। সেকুলারিজম কি বাদ হয়ে যাবে, লিবারালিজম কি বাদ হয়ে যাবে, তাদেরকে একদম ফেলা দেওয়া হবে না? প্রমাণিত হয়ে গেছে যে ইটস নট ওয়ার্কিং। সো লেটস নট বিয়ার দ্য বার্ডেন। হ্যাঁ, তো আমরা এখন নতুন করে রিকনফিগার করব। সো সেকুলারিজমকে আমরা দেখেন, আমাদের বর্তমানকালের দ্বন্দ্বের যে সমস্ত প্রবণতাগুলো আমরা দেখি, এর মধ্যে সবচেয়ে বেশি দেখি যে ইসলামকে প্রো লিবারাল হইতে হবে, ইসলামকে প্রো সেকুলার সেকুলার হইতে হবে। এটা একদম সম্পূর্ণ ভুল প্রসেস। এবং এর কারণ সময়টা, জুলাইয়ের সময়ের ভিতর দিয়ে স্পষ্টভাবে ওই লাশের উপর দিয়ে, ওই লাশ মারায়, আমার ভাইয়ের লাশ মারায়া আমি যেই নতুন ইপোকাল যুগে প্রবেশ করছি, সেটা হলো পোস্ট সেকুলার, পোস্ট লিবারাল যুগ। ঠিক আছে? অবশ্যই এখানে লিবারালিজম এবং সেকুলারিজম, এই যে আমরা ডক্ট্রাইন অফ ইকুয়ালিটি, এই যে ইউনিভার্সালাইজেশন এসব দেখি, এসবকে রিকনফিগার করতে হবে, এসবকে নতুন করে ফিল্টার করতে হবে, ইসলাম বা মুসলিমকে না। এটা যারা করতে যাচ্ছেন, যারা ইসলাম বা মুসলিমকে প্রো লিবারাল বানাতে যাচ্ছেন, এরা গন্ড মূর্খ ছাড়া আর কিছুই না। এবং এরা জুলাইয়ের শত্রু। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি নিজে একজন ইসলামপন্থী, আর আমি বলতেছি না বাংলাদেশকে ইসলামপন্থী বানাক এখনই ইসলামপন্থা, হ্যাঁ, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বা ইসলামিক ইমারত অফ বাংলাদেশ হোক। নো, আমি সেটাকে বলতে যাচ্ছি না, কারণ আমি অবিবেচক না। ঠিক আছে? তো আমার কথা খুব পরিষ্কার, আমাদেরকে এমন কোনো পলিটি তৈরি করতে হবে যেটা বাংলাদেশের সমাজের কাছাকাছি যাইতে পারে। হ্যাঁ, বাংলাদেশের সমাজকে নিতে পারে, বাংলাদেশের সমাজকে আত্মস্থীকরণ করতে পারে স্টেটের মধ্যে। সমাজ এবং স্টেটের ভিতরে এই বিশাল ব্যবধান থাকলে এই রকম জুলাই আমাদেরকে বারবার বারবার করতে হবে। তার যথেষ্ট নজির আমাদের সামনে আছে। ইভেন জুলাই সনদের প্রক্রিয়া, জুলাই বিপ্লবের পরে এই জুলাই সনদ নির্মাণের যে প্রক্রিয়া যদি আমরা দেখি, এটা নিয়ে আরো বিস্তর কথা বলা যেতে পারে, একদম ডকুমেন্ট সহ, দলিল সহ। তাহলে আমরা দেখব এই জুলাই সনদ এত প্রয়োজনীয় একটা জিনিস। কাবিননামা, বিয়ে করতে কাবিননামা লাগেই, কিন্তু হ্যাঁ, একটা কেরানি ছেলেকে, কোনো মেয়ে বিয়ে করবে, সে যদি 10 কোটি টাকা দেনমোহর দাবি করে কাবিননামার মধ্যে লিখে রাখে, তাহলে এই কাবিননামার কোনো অর্থ থাকে না। ঠিক একইভাবে আমরা দেখছি আমাদের খুবই প্রয়োজনীয় রাষ্ট্রের রিকনফিগারেশনের যে কাবিননামা, সেই জুলাই সনদ আমাদের তৈরি করতে হইছে একটা সেকুলার প্রসেসের ভিতর দিয়ে। এবং সেই একই জিনিস, একই মিস্টেক আমরা সেখানে পুনরুৎপাদন করছি। কেউ কোনো বিপ্লবীদের ভিতর থেকে এটা নিয়ে কোনো উচ্চবাচ্য আসে নাই। এটা হলো বিপ্লবীরা নিজেরাই যখন তাদের নিজেদেরকে অবমূল্যায়ন করে, এটার চেয়ে দুঃখের আর কিছু থাকতে পারে না, তাই না? আমি আর হাসিনাকে দোষ দিয়ে, দে আর নট এক্সিস্টিং এনিমোর। হ্যাঁ, তারা যে টাকা পয়সা চুরি করছে, তারা যে আকাম কুকাম করছে, অপরাধ করছে, হত্যাযজ্ঞ চালাইছে, সেগুলোর বিচার হবে, কিন্তু আমরা নিজেরা কি ভুল করতেছি সেটাকে তো দেখতে হবে। কাজে জুলাই সনদের প্রক্রিয়া থেকে শুরু করে, জুলাই সনদের ভিতরে কি হয়েছিল খুব ছোট করে বলি। যেই আম, আম, বড় সার্ভে হয়েছিল এবং নানা উপায় সার্ভে করছিলেন যারা, সেই সার্ভেতে যেই রেজাল্ট আসছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ইসলাম এবং রাজনীতির একটা সম্মিলিত রূপ এর দিকে সায় দিছে, কিন্তু সনদের ভিতরে সেটা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এই একই উপেক্ষা করছিল আওয়ামী রেজিম। সেই তাদের এই স্বাধীনতার সেই এপ্রিল মাস থেকে শুরু করে, 71-এর এপ্রিল মাস থেকে শুরু করে যে পতনের অগাস্ট পর্যন্ত, 24-এর অগাস্ট পর্যন্ত। তো আমরা এসব দিকে খেয়াল রাখবো, বুঝবো, আমরা যেন নিজেদের মধ্যে এগুলা বিষয়ে সচেতন থাকি। আমরা সেকুলার হই, আমরা লিবারেল হই, আমরা ইসলামী হই, যাই হই, আমাদেরকে সবার শরিকানা নিশ্চিত করতে হবে। আমাদের সমাজ সাপেক্ষে রাষ্ট্র কল্প কল্পনা করতে হবে। এই এই ডেজায়ার, এই ইমাজিনেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা যথেষ্ট ক্রিয়েটিভ হই। আল্লাহ পাক আমাদের এই তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।